মহান বিজয়ের এই মাসে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি শিল্প, ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশের আজকের আয়োজন। সাথে আছি আমি তন্ময়া তানিয়া, আর আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে। বাংলাদেশে প্রথমবারের মতো প্রাইভেট সেক্টরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে দেশি বিদেশি জাহাজ থেকে আমদানিকৃত পণ্য খালাসের জন্য এবং রপ্তানি পণ্য লোডিংয়ের জন্য দুটি বৃহৎ আকারে ডাই ডক জেটি নির্মাণ করেছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে দেখবেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের উপর একটি বিশেষ প্রতিবেদন। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড বাংলাদেশের প্রথমবারের মতো প্রাইভেট সেক্টরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে দেশি বিদেশি জাহাজ থেকে আমদানিকৃত পণ্য খালাসের জন্য এবং রপ্তানি পণ্য লোডিংয়ের জন্য দুটি বৃহৎ আকার ডাইট আউট জেটি নির্মাণ করে। আগে যেখানে চট্টগ্রাম পোর্টে কখনো কখনো পণ্য খালাস করতে একটি বিদেশি জাহাজকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো, ফলে বাড়তি চার্জ বেড়ে যেত। কিন্তু কেএসপিএলইডির দুটি ডাইট আউট জেটি চালু হওয়ায় এখন সেই অপেক্ষার ব্যয় সাশ্রয় করা সম্ভব হয়েছে। এখন কেএসপিএলইডির দুটি জেটিতে 60 লক্ষ টন পর্যন্ত পণ্য খালাস করা যাবে। এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদীর তীরে 1 লক্ষ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ডাইট আউট নির্মাণ করেছে। আন্তর্জাতিক ডিজাইন ও আধুনিক দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিপুল সংখ্যক ট্যাঙ্ক, পোর্ট ও ড্রেজার নির্মাণ করে কেএসবিএল দেশে বিদেশে বিপুল সুনাম অর্জন করেছে। পাশাপাশি কেএসবিএল সারা বছর উল্লেখযোগ্য সংখ্যক সি ট্রাক, মরিক বোট, যাত্রীবাহী জাহাজ, ফেরি, ফিশিং ট্রলার ছাড়াও বিভিন্ন ধরনের নৌযান তৈরি করে আসছে। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড বাংলাদেশের শিপিং কর্পোরেশনের ধ্বংসপ্রাপ্ত জাহাজ বাংলার সৌরভকে একটি চ্যালেঞ্জ হিসেবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পূর্ণ নতুন অবস্থায় ফিরিয়ে এনেছে, যা দেশি বিদেশি বিশেষজ্ঞগণ বিস্মিত হয়েছে। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এই পর্যন্ত প্রায় 4000 কোটি টাকার ড্রেজার নির্মাণ করেছে বাংলাদেশে। এই পর্যন্ত 1200 জাহাজ তৈরি করেছে তারা। সংস্কার করেছেন 700 থেকে 800 জাহাজ। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড সম্পর্কে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব শাহজাহান খান বলেন, এই যে জাহাজ নির্মাণ সেক্টরে আমাদের এই দেশে ছোট বড় অনেক শিপইয়ার্ড আছে, কিন্তু যদি মার্কিং করতে হয় তাহলে 100-র মধ্যে 100ই পাবেন এই রশিদ ইঞ্জিনিয়ার সাহেব। আমাদের দেশে একটি প্রতিষ্ঠান, তারা আজকে এমন একটা জায়গায় এসছে, আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশের সাথে তারা একই মানে ড্রেজার তৈরি করতে পারবে বলে আমি মনে করি। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পর্যটন শিল্পের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেএসবিএল কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে ভ্রমণ পিপাসুদের জন্য জাপান থেকে আমদানিকৃত বিলাসবহুল ক্রুজ শিপ বে ওয়ান চালু করেছে। 7 তলা এই ক্রুজ শিপের নান্দনিকতা মনোমুগ্ধকর। ইতিমধ্যে বে ওয়ান সমুদ্রযাত্রা পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের তৈরি কর্ণফুলী এক্সপ্রেস নামে আরেকটি বিলাসবহুল জাহাজ গত বছর জানুয়ারি থেকে চলছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদ দেশের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমন এখন যে কাজটা তিনি হাত দিয়েছেন, এটা সবাই এটা করতে পারতো না। এবং আমি দেখেছি উনি খুবই প্রচার বিমুখ, এবং আমি ওনার কাছে জিজ্ঞেস না করলে উনি ভিতরে যে এত কিছু করে ফেলেছেন এই বিষয়টা আমি কোনোভাবেই জানতে পারতাম না। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদ একজন শিক্ষা অনুরাগী মানুষ। তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। তিনি 2002 সালে মাত্র 200 শিক্ষার্থী নিয়ে ঢাকা বনানীতে সাউথ পয়েন্ট স্কুলের যাত্রা শুরু করেন।
বর্তমানে বনানী, বারিধারা, মালিবাগ, উত্তরা ও মিরপুরে স্কুলটির 5টি শাখা আছে। 2021 সালে স্কুলটি ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল করেছে। বর্তমানে স্কুলটিতে 1300 ছাত্র শিক্ষক এবং 15,000 জন ছাত্রছাত্রী রয়েছে। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে বাংলা মিডিয়া, ইংলিশ মিডিয়া সহ ইংলিশ ভার্সনে পাঠদান করা হয়। বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এখন একটি সেরা নাম। এছাড়াও তার নিজ জেলা কুমিল্লায় বিজয়পুর হাই স্কুল, দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল ডিগ্রি কলেজ, লুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়, হাজী মনসুর আহমেদ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া হামিয়া কামিল মাদ্রাসা, পিপুলিয়া ইসলামী কামিল MA মাদ্রাসা, শিশপুর হাজী রাজামিয়া উচ্চ বিদ্যালয় সহ একাধিক মসজিদ নির্মাণ করেন। আমাদের সরকার এখন 9 থেকে টেকনিক্যাল এডুকেশন করা আছে। তো যখন একটা ছেলে 8 পাস করে ক্লাস 9-এ ওঠে তখন সে একটু বাবু হয়ে যায়, প্যান পরা শিখে ভালো একটু মানে তার বাপ সাপ হয়ে যায়, সে তখন এইসব ময়লা ওইসব কাজ করতে চাবে না, গাড়ির নিচে শুইয়া গাড়ির নাট বল্টু খুলতে চাবে না কোনো দিন। এই জন্য অল্প সংখ্যক বাচ্চা, অল্প কিছু প্রতিষ্ঠানে টেকনিক্যাল এডুকেশন চালু আছে। এটা আমার করতে হবে মার্চ। আমরা এই টেকনিক্যাল এডুকেশনটা সরাসরি ম্যান্ডেটরি করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে 55,000 হাই স্কুল আছে। আমরা প্রতিটা হাই স্কুলে ক্লাস 6-এ যদি 50 জন ছাত্র ভর্তি হয়, 25 জন টেকনিক্যাল, 25 জন নর্মাল এডুকেশনে গেলে, এবং তারা অশিক্ষিত থাকবে না, তারা 10টা সাবজেক্টে মেট্রিক পরীক্ষা দেওয়ার দরকার নেই, তারা শুধু ইংরেজি একটা সাবজেক্ট শিখবে আর ওই টেকনিক্যাল লোকগুলি টেকনিক্যাল জিনিসগুলি শিখবে। তারা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, 5-6 বছর যদি একটা সাবজেক্ট পড়ে, আর ভালো মেকানিক হয়ে যাবে, ভালো ইলেকট্রিশিয়ান হয়ে যাবে, ভালো টেকনিক্যাল লোক হিসাবে সে পাবে এবং সার্টিফিকেট পাবে। তো ওইটা হইলে আমার মনে হয় এই যে বাংলাদেশের যে 16 কোটি 18 কোটি মানুষের জনস্রোত, আমাদের এটা জনসম্পদ হয়ে যাবে। এই ট্রেন আপটা চালু হলে প্রতি বছর সারা পৃথিবীতে আমি বলি ইউরোপ আমেরিকাতে এখন মানুষ কমে যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা বাচ্চা নিচ্ছে না, আস্তে আস্তে তারা অলরেডি অনেক কমে যাচ্ছে। প্রতি ফ্যামিলিতে তারা কি করে জমি জামা কুকুর বিড়ালের দলিল করে দিয়ে যাচ্ছে অলরেডি। কিন্তু আমাদের এই টেকনিক্যাল লোকগুলি যদি আমরা বিদেশে যাইয়া যদি এভাবে কাজ করতে পারে, তারা ভবিষ্যতে ইউরোপেরও অনেকটা দখল করে ফেলতে পারবে, আমেরিকারও অনেকটা দখল করে ফেলতে পারবে। আমাদের এই দেশের লোকজন অনেক ব্রেনি, অনেক ইন্ডাস্ট্রিয়াল। আমাদের একটা লোকে মানুষ হয়, আমাদের কিছু বিদেশ প্রীতি আছে। আমি দেখছি, আমি প্রথমে আমরা যখন ডেজার্ট তৈরি করি তখন আমি ডেজার্ট সম্বন্ধে আমাদের কিছু ধারণাই ছিল না। তখন 3টে ডেজার্ট তৈরি করার সময় নেদারল্যান্ড থেকে প্রায় 15 জন বিদেশি আমার এখানে প্রায় 10-11 মাস কাজ করলো। কাজ করার পর আমি কি করলাম, 50 জন ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার চাকরি দিয়ে আমি তাদেরকে বললাম তোমরা শুধু শিখো। 11 মাসে শিখার পরে আমরা এ পর্যন্ত প্রায় 5,000 কোটি টাকার ডেজার্ট সরকারের ডেলিভারি দিয়েছি বা তৈরি করিয়া। বিদেশ থেকে ইকুইপমেন্ট আমরা বিদেশ থেকে এনেছি, আমেরিকা ইউরোপ থেকে ইকুইপমেন্ট থেকে এনেছি, কিন্তু আমাদের কোনো টেকনিক্যাল লোক আর বিদেশ থেকে আনতে হয় না। আমাদের দেশের লোকেরা শিখে, এখন বিদেশিদের যদি মিডল ইস্টে কোনো টেকনিক্যাল লোকের দরকার হয়, তারা আমাদের কাছে বলে আমাদেরকে একটা লোক দাও আমাদের কাজটা করে আসার জন্য। যেখানে আমরা বিদেশ থেকে লোক আইনে আমরা ডেজার্ট ঠিক করতাম, এখন আমাদের এই যে শত ডেজার্ট বাংলাদেশে চলে, আমাদের দেশের লোকজনে অলরেডি এটা হাইলি টেকনিক্যাল ডেজার্ট, কিন্তু সারা ওয়ার্ল্ডে একমাত্র নেদারল্যান্ড আর আমেরিকা ডেজার্ট বানায়। চায়নাতে এই সমস্ত ডেজার্ট বানায়, এগুলি চলে না, মানুষ কিনেও না অলরেডি। ইন্ডিয়া ডেজার্ট বানাইতে পারে না। তা আমরা এখন আল্লাহ দিল্লি ধরেন এখন ওয়ার্ল্ডের একটা ভালো পজিশনে আছি ডেজার্ট বিল্ডিংয়ে অলরেডি। আমরা মোটামুটি এশিয়ার সর্বশ্রেষ্ঠ বলতে পারেন, এবং ওয়ার্ল্ডের কাটা সেকশন বিল্ডিং ডেজার্টে আমরা 2nd পজিশনে আছি ইনশাআল্লাহ। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড 1994 সালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদ পুনর্নির্মাণ এবং মেরামতের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে এটি প্রতিষ্ঠা করেন। আজ কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড দেশে বিদেশে একটি অহংকারের নাম। রবিবার 12 ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের BICC হল অব ফেম এ অনুষ্ঠিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস 2021-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রেষ্ঠ ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে অনন্য অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ পুরস্কার বিতরণ করা হয়েছে। সেই 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আজকে এই 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ উদযাপন করছে আনন্দ আর উৎসবমুখর পরিবেশে। প্রধানমন্ত্রীর পক্ষে এ সম্মাননা স্মারক তুলে দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আমাদের সামাজিক নিরাপত্তার যে সহযোগিতা আমরা করে থাকি সেটাও এখন সোজা ডিজিটাল পদ্ধতিতে পৌঁছে যাচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাচ্ছে, আমরা উপবৃত্তি দিচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাদের মায়ের হাতে টাকাটা সরাসরি পৌঁছে যাচ্ছে। ঘরে বসে এখন বিল দেওয়ার জন্য লাইন দিয়ে বসে থাকতে হয় না, বিলও পাচ্ছে। জমির পর্চা ঘরে বসে পাচ্ছে। এই যে একটা সমস্ত ধরনের সেবাটা আজকে মানুষ পাচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। দক্ষ জনবল তৈরি, তথ্য প্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্য সামনে রেখে সারা দেশে 19টি হাইটেক পার্ক গড়ে তোলে সরকার। সরকার আশা করছে 2030 সাল নাগাদ এসব হাইটেক পার্ক থেকে 1010 বিলিয়ন কোটি ডলারের সফটওয়্যার ও সেবা আমদানি করা সম্ভব হবে। 2, 5 ও 10 বছর মেয়াদী ওই পরিকল্পনায় একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ওই পরিকল্পনা অনুসারে এগিয়ে যেতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের প্রযুক্তি পণ্য তৈরি হবে বলে মনে করছেন গিজা টেক লিমিটেডের সামিরা জুবেরি হিমিকা। 2021 আসার আগ পর্যন্ত যে জিনিসটা ছিল যে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা অনুযায়ী কিভাবে যে আসলে জিনিসটা ইমপ্লিমেন্ট হবে সেটার তো অনেক জল্পনা কল্পনা ছিল। বাট অনেস্টলি স্পিকিং আমি যেটা খুবই অবাক লাগে দেখতে, যে অনেক দেশে এই ধরনের মেগা প্ল্যানগুলোকে বাস্তবায়ন করতে যথেষ্ট সময় লাগে। আমাদের বাংলাদেশের একটা অদ্ভুত গুণ আছে, বিকজ আমরা খুব প্যাশনেট জাতি। আমরা খুব কুইকলি জিনিস প্ল্যানকে একটা লেভেলে এক্সিকিউশনে চলে যাই, মানে অনেক বেশি চিন্তা না করে। তো অনেক বেশি চিন্তা না করে যখন করা হয় সেখানে কিছু হয়তো আরও বেটার হতে পারতো, এরকম হয়। কিন্তু এরকম একটা 18 কোটি দেশের জনসংখ্যার যে দেশ, সেই দেশে আসলে অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করারও কোনো উপায় নাই, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের মান উন্নত করাটা একই সাথে সব কিছু চিন্তা করে করা সম্ভব না। 2025 পর্যন্ত আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় কাজ হবে এই সবগুলোকে কানেক্টেড করা। যদি সবগুলো কানেক্ট হয় তাহলে আলটিমেটলি আপনি স্মার্ট সিটি চিন্তা করেন, স্মার্ট কান্ট্রি চিন্তা করেন, স্মার্ট পেমেন্ট সিস্টেম চিন্তা করেন, স্মার্ট ইন্ডাস্ট্রি চিন্তা করেন। সো বেসিক্যালি অ্যাডভান্স জায়গায় যাওয়ার, সো ইন্টারকানেক্টেড হওয়া, ইন্টারঅপারেবল হওয়া, এটাই আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বড় নেক্সট স্টেপ হবে। দেশে নির্মিত সফটওয়্যার দিয়েই চলবে দেশের ব্যাংক, বিমা, কলকারখানা, অফিস, আদালত। বাংলাদেশে বসেই গুগল, ফেসবুক, ইন্টেল, মাইক্রোসফট সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি এক্সপার্টদের সঙ্গে বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা কাজের সুযোগ পাবেন বলে মনে করছেন টিম ক্রিয়েটিভ এর রাসেল টি আহমেদ। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেয়, একটা বিষয় বুঝতে হবে যে এই একটা ঘোষণা পুরো আইসিটি শিল্পের জন্য একটা যুগান্তকারী ঘটনা হয়ে গেছে। প্রত্যেকটা আইসিটি শিল্পের সাথে কাজ করা প্রতিটা প্রতিষ্ঠান যখন বড় হবে, শিল্প তখন অটোমেটিক্যালি বড় হবে। তো এই শিল্পের বৃদ্ধির জন্য মেম্বারদের বৃদ্ধিটা হওয়া জরুরি। ফর এক্সাম্পল, লোকাল মার্কেটের সফটওয়্যার বিক্রিতে যদি আমরা ওনাদেরকে প্রমোট করতে পারি, আমরা যদি দেশীয় সফটওয়্যার কেনার জন্য উৎসাহিত করতে পারি দেশীয় সফটওয়্যার ব্যবহারকারীদেরকে, তো সেই জায়গাটাতে একটা মার্কেট আছে। দেশটাকে যদি ব্র্যান্ড করে যেই দেশ থেকে আমরা কাজ পাই, সেটা আমেরিকা থেকে একটা বড় ভলিউম আমাদের দেশে আসে, সেই আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান মার্কেটে আমরা যদি কান্ট্রি ব্র্যান্ডিং করতে পারি, তখন এই দেশে কাজের পরিমাণ আরও বাড়বে। আর এসব বাস্তবায়ন করার জন্য কাজ করছে এক ঝাঁক তরুণ উদ্যোক্তারা।
যারা তথ্য প্রযুক্তিতে সরকারের পাশাপাশি কাজ করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নতুন উদ্ভাবনী শক্তিতে তথ্য প্রযুক্তিতে নীরব বিপ্লব ঘটছে বলে মনে করছেন মাইন্ড ল্যাবসের সুজাদুর রহমান। সরকার যখন 2009 সালে প্রথম ডিজিটাল বাংলাদেশের যেই ম্যানিফেস্টো দিল, তারপর থেকেই বেসিস আমাদের প্রযুক্তি খাতের মুরব্বী সংগঠন যিনি অভিভাবক হিসেবে কাজ করছে এবং বেসিসের আন্ডারে সকল ধরনের আইটি এবং আইটিএস সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশে হাজারো তরুণ প্রজন্ম এখন ডিজিটাল সুবিধা নিয়ে 4G 5G সুবিধা নিয়ে নিজেরাই যে কোনো ধরনের মূলধন ছাড়া তাদের আইডিয়া নিয়ে তারা উদ্যোক্তা হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ ইনোভেটিভ ন্যাশনের যে সেন্স আমাদেরকে দিয়েছেন, তরুণ প্রজন্ম এখন মনে করে যে মানি ক্যাপিটাল উইল নট জেনারেট মানি, অনলি আইডিয়া উইল জেনারেট মানি। সো সেই দিকেই আমাদের তরুণ প্রজন্ম ধাবিত হচ্ছে। আশা করি আগামীর ভবিষ্যতে তরুণ প্রজন্ম চাকরির দিকে ছুটবে না, নিজেরাই চাকরি দেওয়ার জন্য উপযোগী হবে এবং দিচ্ছে। সেটাই হচ্ছে আমার আগামী বাংলাদেশ। দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও ফুড, পার্সেল, কুরিয়ার, হেলথ ও মোটরসাইকেল ও কার অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তরুণ উদ্যোক্তাদের এই সেক্টরে আরও বেশি সম্পৃক্ত করার জন্য কিছু পরিবর্তনের কথা জানান পাঠাও লিমিটেডের ফাহিম আহমেদ। তো আমরা এখন যে জায়গাটায় আসতে পেরেছি সেটা হলো যে আমরা বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্ম কনজিউমার টেক ব্র্যান্ড হিসাবে আমাদেরকে সবাই চেনে এবং আমরা একটা আস্থার জায়গা তৈরি করে নিতে পেরেছি। তো এটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের সরকারি মহল থেকে 3টা সহযোগিতার প্রয়োজন। প্রথমত একটা এনেবলিং পলিসি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যার মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠান গড়ে উঠতে পারবে এবং তারা বিদেশি কম্পিটিশনের সাথে তাল মিলিয়ে আরও অগ্রসর হতে পারবে। তো এজন্য এখানে আমাদের বেশ কিছু ট্যাক্স অ্যান্ড ভ্যাট পলিসিতে পরিবর্তন আনা দরকার, যাতে করে দেশীয় প্রতিষ্ঠানরা এই সুবিধাগুলো ভোগ করতে পারে। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রহণযোগ্যতা এবং পেনিট্রেশনটা যাতে করে আরও বাড়াতে পারি, যার মাধ্যমে মানুষ আরও আয়ের পথ খুঁজে পায় এবং নতুন নতুন জায়গায় ডিজিটাল টেকনোলজি প্রয়োগ করতে পারে। তো সেই জন্য আমার আশা যাতে করে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান তারা একটা ক্ষেত্র তৈরি করে দিবে, যার মাধ্যমে উদ্ভাবনী বেশ কিছু প্রযুক্তি আমরা জনগণের কাছে এবং আমাদের গ্রাহকদের কাছে নিয়ে আসতে পারবো। 15ই ডিসেম্বর পর্যটন ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করার পর পর্যটন ভবনের নিচতলায় 3 দিন ব্যাপী খাদ্য উৎসবেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব এমপি। যে আমাদের ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করে, এখান থেকে কোর্স আরও ভালো কোর্স সম্পন্ন করে, এখান থেকে যাতে আমরা শেফগুলো তৈরি করে আমরা বহির্বিশ্বে বিভিন্ন পর্যটন হোটেল মোটেল ওইসব জায়গায় যাতে তারা এই কর্মসংস্থান সৃষ্টি হয় এবং এই লুক্রেটিভ পদগুলো যাতে বাঙালিরা নিতে পারে, সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই উদ্যোগটা গ্রহণ করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উক্ত মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া। জিয়াউল হক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর 2 জন প্রাক্তন ছাত্রের সহযোগিতায় ভিসি মোহাম্মদ গিয়াসউদ্দিন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অফ ফোর্স সিকিউরিটির সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত করেন। এই চুক্তির আওতায় বাংলাদেশের ধান গবেষণায় কানাডায় একটি রিসোর্স সেন্টার স্থাপিত হবে। কৃষির প্রযুক্তি কানাডা থেকে বাংলাদেশে আসবে। কানাডার কৃষি বিজ্ঞানী পঙ্কজ ভৌমিক এন্ডু সহ একটি টিম গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং একাডেমিক পিএইচডি ছাত্রদের কারিকুলাম বর্ণনা করে দেখানো হয়। এ ব্যাপারে ভিসি বলেন, এই দেশের বাস্তব ভিত্তিক ভবিষ্যতের চ্যালেঞ্জকে মোকাবিলার জন্য খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য যে ধরনের গবেষণা এবং মানব শক্তি আমাদের তৈরি করা দরকার, সেভাবে কাজ করার জন্য আমাদের সাথে ওনাদের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির আলোকে আমাদের 3টি বিশেষ দিক আছে। একটি হলো বঙ্গবন্ধু চেয়ার, যেটি আমাদের কানাডাতে অলরেডি স্থাপন করা হয়েছে
যার একটি লিঙ্ক চেয়ার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। আরেকটি বিশেষ হলো যে বঙ্গবন্ধু পিআরইউ টুডু এগ্রিকালচার রিসার্চ সেন্টার স্থাপিত হবে, যেটা বাংলাদেশ ধান গবেষণায় প্রতিষ্ঠিত হবে, যার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী গবেষণা আমরা করব। সেখানে বাংলাদেশের সমস্ত যারা সংশ্লিষ্ট বিজ্ঞানীরা অংশগ্রহণ করতে পারবে। তারই সাথে আমাদের এই কাজকে ত্বরান্বিত করার জন্য আমাদের গিপসের একটি রিজনাল অফিস বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল স্থাপিত হবে, যেটি আগামী 12 তারিখে উদ্বোধন করা হবে। সুতরাং আমাদের 3টি মহান কাজ, যেটি বঙ্গবন্ধু চেয়ার, বঙ্গবন্ধু পিআরইউ টুডু এগ্রিকালচার রিসার্চ সেন্টার এবং গিপসের একটি রিজনাল অফিস এদেশে স্থাপিত হবে, সেই কাজটিতে সম্পন্ন করার জন্য আমি বিশেষভাবে একবার শুরু থেকে বিশেষ ভূমিকা পালন করতে পেরেছি বলে আমি নিজকে গর্বিত। What do you thinking about this university? Well, I'm thinking we can actually collaborate very effectively in the area of food security. So we visited today the university and met with different scientists and in different departments, plant sciences, soil science, computer science, agronomy, and essentially all aspects relating to crop health and ultimately food security. So I'm looking forward over the next decade really to working closely with the scientists at the university and developing a collaborative framework of research. And we're looking at exchanging students and postdoctoral fellows, so traveling between Canada and Bangladesh to deliver meaningful outcomes with respect to food security. So we're focusing on plant genetics and crop breeding, also soil health, water security, and then finally post-harvest processing. So value-added products from a variety of different crops. The Canada Saxon University একজন গ্লোবাল যে সিকিউরিটি কাজ করেন ওনাকে নিয়ে এখানে এসেছেন পরিদর্শনে, এবং বঙ্গবন্ধু চেয়ারকে তারা 12 তারিখে ইনঅগারেশনের মাধ্যমে উন্মুক্ত করবে। তো প্রিয় দর্শক, আমরা আজকে সৌভাগ্যক্রমে ওনাকে পেয়েছি, পঙ্কজ ভৌমিক। আমরা জানতে চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন, আর আজকের যে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এই সম্পর্কে আপনারা একটু জানতে চাচ্ছি, যে আপনার মনের অনুভূতিটা কি আজকে যে আসছেন, আপনি এটা দেখে কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আমি খুবই খুশি যে আমি এখানে ছাত্র ছিলাম। 1996-97-এ আমি মাস্টার্স করেছি এখানে। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি। এখন আমি কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের একজন বিজ্ঞানী, কিন্তু আমার এবং আমার সঙ্গে আরও যারা ওখানে বাংলাদেশি শিক্ষার্থী বা ওখানে এগ্রিকালচার গ্র্যাজুয়েট যারা আমরা কাজ করছি, আমাদের সবসময় মনে হয় যে আমরা যা শিখলাম, দেশ আমাদেরকে শেখালো, তারপরে আমরা বাইরে সেটেল করে গেছি, আমরা দেশের জন্য কিছু করতে পারি কিনা। তো সেই অনুপ্রেরণা থেকেই আমাদের একটা প্রচেষ্টা ছিল, আমরা কয়েকজন মিলেই চেষ্টা করছি যে কিভাবে বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা এবং টেকনোলজি ট্রান্সফার এগুলো কিভাবে আমরা বাড়াতে পারি। সেই উদ্দেশ্যেই আমাদের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের সঙ্গে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল অ্যান্ড বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের যে MOU বা যে পার্টনারশিপ, আমরা 10 বছরের একটা পার্টনারশিপ আমরা অ্যাগ্রিমেন্ট করেছি। এখানে ইউনিভার্সিটির যথেষ্ট কোর্স ওয়ার্ক এবং যে গবেষণা হচ্ছে সেগুলো আন্তর্জাতিক মানের। এটাকে কিভাবে আমরা আরও কমার্শিয়ালাইজেশন করা যায়, বাণিজ্যিক করা যায়, এবং কৃষিতে রিসার্চের জন্য আরও ফান্ডিং কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য, এবং আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমরা কামনা করি। কম্পিউটার সিটি সেন্টার থেকে বঙ্গবন্ধুর বাসভবন পর্যন্ত আমরা র্যালি করে যাব।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক যে কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে চাইলে আমাদের ইমেইল করুন businessinbangladesh@atnbangla@gmail.com এ। আপনারা অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন youtube/businessinbangladesh ATN বাংলায়। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।